হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেলেন্ট ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের লেসন শুরু করছি। এই ভিডিওতে আমরা দ্য লাস্ট রাইড টুগেদার এই পোয়েমটি নিয়ে আলোচনা করে নেব। নাও দিস পোয়েম পোর্ট্রেজ আ ইউনিক রিয়াকশন অ্যান্ড রিপ্লাই টু রিজেকশন ইন লাইফ। এই অসাধারণ কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন অন্যতম প্রধান কবি ছিলেন, যিনি মানব মনের গভীরতা, দ্বন্দ্ব এবং আত্মসমালোচনাকে তার কবিতায় তুলে ধরতে পারতেন অসাধারণ দক্ষতায়। ব্রাউনিং তার ড্রামাটিক মোনোলগস লেখার জন্যই বিশেষভাবে বিখ্যাত। হ্যাঁ, এবার এখানে একটা কথা বলে রাখি, একটা প্রচলিত ভুল ধারণা হলো যে রবার্ট ব্রাউনিং এই ড্রামাটিক মোনোলগ ধারার জনক। ব্রাউনিং ওয়াজ নট দ্য ইনভেন্টর অফ ড্রামাটিক মোনোলগস. The form existed long before, but of course, he was the master of this form of poetry. আসলে তিনি এই ধারাটির উদ্ভাবক না হলেও তিনি এটিকে নিখুঁতভাবে ব্যবহার করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন এবং এটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। তার লেখা আমাদের আজকের আলোচ্য পোয়েম দ্য লাস্ট রাইড টুগেদার এটিও একটি ড্রামাটিক মোনোলগ, যা 1855-তে তার বিখ্যাত কাব্যগ্রন্থ মেন অ্যান্ড উইমেন এই বইটিতে প্রকাশিত হয়েছিল। নাও দ্য টাইপ অফ পোয়েম, যেমন এখনই বললাম, দ্য লাস্ট রাইড টুগেদার হলো একটি ড্রামাটিক মোনোলগ। এর মানে হলো এখানে একজন মাত্র বক্তা থাকেন, যিনি কিন্তু কবি নন। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে তার অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশ করেন, যেখানে আমরা তার চরিত্র এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারি। অন্য কোনো চরিত্র সেখানে উপস্থিত থাকলেও তারা কখনোই কোনো কথা বলে না, তারা শুধুই শ্রোতা। বক্তার কথা থেকেই তাদের উপস্থিতি এবং প্রতিক্রিয়া জানা যায়। একই সাথে এটি একটি রোম্যান্টিক ও দার্শনিক কবিতা। যদিও এটি একটি প্রেম ঘটিত অভিজ্ঞতাকে কেন্দ্র করে আবর্তিত, তবে এই কবিতাটি জীবন, শিল্প, উচ্চাকাঙ্ক্ষা এবং সাফল্য, অমরত্ব এই সমস্ত গভীর দার্শনিক প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করে। এই দিকগুলো অবশ্যই আমরা পোয়েমটি পাঠ করার সময় আরো বিশদে দেখে নেব। এবার আমরা কবিতাটির রাইম স্কিম নিয়ে আলোচনা করে নেব। এই কবিতায় টোটাল 10টি স্ট্যান্জাজ আছে এবং প্রতিটি স্ট্যান্জাতে 11টা করে লাইন, মানে এই কবিতায় টোটাল 110টা লাইন রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যান্জা একটা সেম রাইম স্কিমই ফলো করছে। নাও দিস রাইম স্কিম ইজ ভেরি আনকনভেনশনাল, বেশ অপ্রচলিত, যেটা হচ্ছে এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। তবে এই টেবিলের সাহায্যে এই আনকনভেনশনাল রাইম স্কিমটাই কিন্তু আমাদের মনে রাখতে খুব সাহায্য হবে। এই টেবিলে কবিতার ফার্স্ট স্ট্যান্জাটিকে অ্যানালাইজ করা হয়েছে এবং বাকি স্ট্যান্জাগুলোও কিন্তু এই সেম রাইম স্কিমটাই ফলো করছে। প্রথমেই আমরা দুটো রাইমড কাপলেটস পাচ্ছি, লাইন 1 অ্যান্ড 2, যেটা হচ্ছে এ এ। তারপরে লাইন 3 অ্যান্ড 4 রাইমস বি বি। সো প্রথমেই আমরা দুটো রাইম কাপলেট পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি ফিফথ লাইনে একটা সিঙ্গেল রাইম সি, যার সাথে ছন্দে মিলছে অনেক দূরে থাকা লাইন নাম্বার 11। সো ফিফথ লাইনের পরে কবি আবার কাপলেট ফিরিয়ে আনছেন ইন লাইন নাম্বার 6 অ্যান্ড 7, দ্যাট ইজ ডি ডি। এরপর সারপ্রাইজিংলি আসছে একটা ট্রিপলেট, লাইন 8, 9 অ্যান্ড 10, যারা রাইম করছে ই ই ই। আর লাইন 11 আগেই বলেছি এটা লাইন 5 এর সাথে রাইম করছে। সো আলটিমেটলি প্যাটার্নটা দাঁড়াচ্ছে কি এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। কবিতাটি পড়তে গিয়ে আমরা বুঝতে পারবো এই রাইম স্কিমটা বক্তার মানসিক অবস্থার এক নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠছে। নাও লেটস কাম টু দ্য মেট্রিক্যাল অ্যানালিসিস। এই কবিতায় প্রধানত আয়াম্বিক টেট্রামিটার ব্যবহার হয়েছে। এর মানে হলো প্রত্যেকটা লাইনে 4টে করে ফিট বা মাত্রা থাকছে, যেখানে
প্রথম সিলেবলটা হচ্ছে আনস্ট্রেসড এবং তার পরের সিলেবলটা স্ট্রেসড থাকছে। এইভাবে মোট 8খানা সিলেবলস থাকছে। এটাই যেন একটা ঘোড়ায় চড়ার একটা স্থির ছন্দ তৈরি করছে, যা কবিতার মূল ভাবটাকে তুলে ধরতে সাহায্য করছে। তবে এই প্যাটার্নের এক্সেপশন ভ্যারিয়েশনসও কিন্তু ঘটছে। দেয়ার আর সাটল শিফটস। শেষ 2 লাইনে হালকা ছন্দ পরিবর্তন আসছে, বিশেষ করে প্রতিটি স্ট্যান্জার শেষ 2 লাইনে মাঝে মাঝে অতিরিক্ত একটা 9th সিলেবল অ্যাড হয়ে যাচ্ছে, যা কোনো শব্দে জোর দিতে বা একটা দীর্ঘস্থায়ী অনুভূতি সৃষ্টি করতে ব্যবহার হয়। এই এক্সট্রা সিলেবল আসার ফলে একটা অ্যানাপেস্ট ফুট তৈরি হচ্ছে, যেখানে দুটো আনস্ট্রেস সিলেবলের পরে একটা স্ট্রেসড সিলেবল আসছে। নেক্সট ভেরিয়েশন পাচ্ছি আমরা স্পন্ডিজ, মানে কখনো কখনো পরপর দুটো স্ট্রেসড সিলেবল ব্যবহার হচ্ছে, যেরকম লাস্ট স্ট্যান্জার লাস্ট লাইনে রাইড রাইট, যা একটা শক্তিশালী প্রভাব ফেলছে। এই রকম ভেরিয়েশনস থাকার ফলে কবিতার সামগ্রিক মিউজিক্যালিটি অ্যান্ড ইমোশনাল ডেপথটা অনেক সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। একটা পথের যাত্রার সাথে সাথে বক্তার মনের যাত্রাটাও, তার সেই টানা পড়ে না নানান অনুভূতিগুলোকে আমাদের সামনে যেন এটা তুলে ধরছে। এবার মূল টেক্সটে যাবার আগে আমাদের টাইটেলটা একটু বুঝে নেওয়া দরকার। দ্য লাস্ট রাইড টুগেদার, আক্ষরিক অর্থে এটা বক্তা এবং তার বিলাভেড, তার প্রিয়তমার একসাথে করা শেষ রাইড, ফাইনাল রাইড বা শেষ সফরকে বোঝাচ্ছে। এখানে বক্তার বিলাভেড বা তার প্রিয়তমা তাকে প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করে দিচ্ছে। এরকম একটা সময় সেই স্পিকার বা বক্তা তার ভালোবাসার মানুষটির কাছে একসাথে সময় কাটানোর আর একটি মাত্র শেষ মুহূর্ত চেয়ে নিচ্ছে, খুব বিনীতভাবে সেটা চেয়ে নিচ্ছে। এবার কবিতার টাইটেল বা টেক্সটে কিন্তু কোথাও স্পষ্টভাবে ঘোড়া না ঘোড়ায় টানা গাড়ি, এটা হর্স না একটা ক্যারেজ, সেটা কিন্তু কোথাও বলা নেই। তবে সাহিত্যিক বিশ্লেষণ এবং প্রেক্ষাপট অনুসারে এটাকে হর্সব্যাক রাইড বা ঘোড়ায় চড়ে যাত্রা বলেই ধরে নেওয়া হয়, কারণ horseback riding was a popular romantic activity in 19th century literature, often symbolizing freedom, intimacy and a connection with nature. যাই হোক, কবি হয়তো ইচ্ছা করেই এই রহস্যটুকু রেখে দিয়েছেন, পাঠক তার নিজের মতো করে কল্পনা করে নিতে পারে। নেক্সট, দ্য ইমোশনাল সিগনিফিকেন্স। লাস্ট, শেষ, এই শব্দটা একটা ফাইনালিটি, একটা চূড়ান্ততা, হারানোর বেদনা এবং প্রেমের যাবতীয় আশার সমাপ্তিকে নির্দেশ করছে। যে রিয়াকশনটা এখানে হয়তো অনিবার্য ছিল এই ক্ষেত্রে, অপমান, অভিযোগ, এই সমস্ত না করে স্পিকার এখানে শান্তভাবে একটা শেষ স্মরণীয় সুন্দর মুহূর্ত সৃষ্টি করতে চাইছেন। So the speaker here transforms a moment of personal defeat into one of profound acceptance and even triumph of spirit. Last, symbolic interpretation. Now, many critics specifically see Freudian symbols within this poem. The title, in particular, interpreted as a metaphor for physical intimacy. এখানে এই রাইড শব্দটা তাই শুধুমাত্র ঘোড়ায় চড়া বা ভ্রমণ নয়, বরং এটা হয়ে উঠছে একটা শারীরিক ঘনিষ্ঠতার একটা নিগুড় রূপক। নেক্সট, পরাজয়ের মাঝেও এখানে মানব আত্মার একটা অবিচল যাত্রার প্রতীক এই লাস্ট রাইড, যা বোঝায় যে ব্যর্থতার মাঝেও কিন্তু থেকে যায় কিছু গভীর উপলব্ধি আর অনুভব, যা আমাদেরকে জীবনের পথে আরো সমৃদ্ধ করে তোলে। Okay, now let's start the poem. I said, then dearest, since 'tis so, the speaker begins by addressing the beloved directly. আমি বললাম, তবে প্রিয়তমা, যেহেতু এমনটাই হলো। This 'tis so is a contraction of it is so.
সিন্স ইট ইজ সো এখানে বুঝিয়ে দেয় তাদের সম্পর্কের ইতি এখানেই নিশ্চিত। সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, অ্যাট লেন্থ মিন্স অ্যাট লাস্ট, যেহেতু অবশেষে আমি জেনে গেছি আমার ফেট, আমার ভাগ্যে কি আছে। He knows the destiny regarding their love and he has accepted this. He knows she will never be his. তিনি সেটা বুঝতে পারছেন এবং তিনি সেটা মেনেও নিয়েছেন। Since nothing all my love avails, avail মানে কাজে লাগা, লাভজনক প্রমাণিত হওয়া আর কি। যেহেতু আমার সমস্ত ভালোবাসা তা যতই গভীর বা আন্তরিক হোক না কেন তা কোনো ফল দেয়নি, এত ভালোবেসেও তোমার কাছে প্রত্যাখ্যাত হতে হলো। Since all my life seemed meant for fails, যেহেতু আমার জীবনের যা কিছু লক্ষ্য ছিল, জীবনের যে মূল উদ্দেশ্য ছিল, এতকাল যা এই প্রেমকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল তা এখন ফেল করে গেছে, এখন ব্যর্থ হয়ে গেছে। Since this was written and needs must be, now he attributes this failure to fate or destiny, suggesting it was predetermined and hence was unavoidable. এই ব্যর্থতা নিয়তির লিখন এবং তাই এমন হওয়াটাই অনিবার্য ছিল। এই যে শান্ত নির্বিকার ভাবে ভাগ্যের লিখন বলে বক্তা সবটা মেনে নিলেন, এই অ্যাকসেপ্টেন্সটাকে অনেক ক্রিটিক স্টয়িক রিকগনিশন বলছেন, মানে কোনো রকম দুঃখ কষ্টের অনুভূতি প্রকাশ না করে শান্তভাবে পরিস্থিতিকে মেনে নেওয়া। My whole heart rises up to bless your name in pride and thankfulness. আমার সমস্ত হৃদয় উঠে আসে, উদ্বল হয়ে ওঠে, তোমার নামকেই আশীর্বাদ করে, মহিমান্বিত করে, গর্ব আর কৃতজ্ঞতায় ভরে। Now these lines feel like a breath of fresh air. বিশেষত এরকম অশান্ত সময় আজকাল, যখন মেয়েরা না বললে তাদের মুখে অ্যাসিড ছুড়ে দেওয়া হয় কিংবা আরো বিভিন্ন রকম ভাবে অপমানিত, অপদস্থ, হেনস্থা করা হয়, সেখানে একজন প্রত্যাখ্যাত প্রেমিক এই চরম হতাশার মুহূর্তে তার সমস্ত ব্যর্থতা মেনে নিয়ে, তার সমস্ত সত্তা দিয়ে তার ভালোবাসার মানুষটিকে ব্লেস করছেন, আশীর্বাদ করছেন। ইন প্রাইড, গর্ব অনুভব করছেন, সম্ভবত এমন গভীর ভালোবাসার ক্ষমতা রাখার জন্য। অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, এই ভালোবাসার অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি কৃতজ্ঞতায় ভরে উঠছেন। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, যে আশা তুমি দিয়েছিলে তা ফিরিয়ে নাও। এই কথার মাধ্যমে বক্তা বুঝিয়ে দিচ্ছেন তিনিও আর কোনো আশা আঁকড়ে নেই এবং মেয়েটির উপর থেকে নিজের সমস্ত প্রত্যাশা, দাবি তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম, আমি শুধু সেই স্মৃতিটুকু দাবি করি। তাহলে ভবিষ্যতের কোনো ফলস হোপ নয়, তিনি অতীতের সুন্দর স্মৃতিগুলোকেই নিজের কাছে রেখে দিতে চান। অ্যান্ড দিস বিসাইড, ইফ ইউ উইল নট ব্লেম your leave for one more last ride with me, এই ড্যাশটা এখানে একটা স্লাইট হেজিটেশন বা সামান্য চিন্তার ইঙ্গিত দেয়। তিনি বলছেন এবং আরো একটা অনুরোধ করব, যদি তুমি এতে কোনো দোষ খুঁজে না পাও, তোমার সাথে শেষবারের মতন একটি রাইডের অনুমতি চাই। ওয়ান মোর লাস্ট রাইড, এই শব্দগুলো বুঝিয়ে দেয় এরকম রাইডে তারা আগেও বহুবার গেছে, চূড়ান্ত বিচ্ছেদের আগে আর একবার তারা একসাথে যাত্রা করতে চায় এবং বক্তা এই যাত্রার মাধ্যমে তার স্মৃতির ভান্ডার আরেকটু ভরে নিতে চাইছেন। নাও ইন দিস স্ট্যান্সা দ্য প্রমিনেন্ট ফিগার অফ স্পিচ হচ্ছে অ্যানাফোরা, যেখানে 5 বার এই সিন্স ওয়ার্ডটা রিপিট হয়েছে, obviously for emphasis and rhythm. My mistress bent that brow of hers. Now bending the brow is a common idiom which means to frown, ভ্রু কুচকানো যাকে বলে, to indicate a deep thought or concentration, কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা। আমার প্রিয়তমা তার ভ্রু কুচকালো। Those deep dark eyes,
where pride demurs, when pity would be softening through. তার গভীর কালো চোখ দুটিতে গর্ব এবং করুণার টানাপোড়েন চলছে। বক্তার প্রতি তার করুণা উদ্রেক হচ্ছিল, কিন্তু তার একটা গর্ব, তার প্রাইড, তার অহমিকা সেই পিটি, সেই করুণার ভাবকে প্রকাশ করতে বাধা দিচ্ছিল। তাহলে একটা ইন্টারনাল স্ট্রাগল এই মেয়েটির মনে চলছে। Fixed me a breathing while or two, with life or death in the balance. সে কিছু মুহূর্তের জন্য আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, আর আমি অনুভব করলাম যেন জীবন মৃত্যুর মাঝে আমি দুলছি। অর্থাৎ ওই তীব্র দৃষ্টি তাকে চরম অনিশ্চয়তায় ফেলেছিল। জীবনের এক কঠিন সন্ধিক্ষণে যেন তিনি দাঁড়িয়েছিলেন। রাইট, এই শব্দটি তার আকুল ইচ্ছার কনফার্মেশন বা নিশ্চিতকরণকে বোঝায়। এই রাইট ওয়ার্ডটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে বিলাভেড রাজি হয়েছে। তার কিছু অভিব্যক্তির দ্বারা সেটা স্পিকার বুঝতে পেরেছেন, এবং তার ফলে কি হচ্ছে, দ্য ব্লাড রেপ্লেনিশড মি অগেইন, আমার জীবনী শক্তি আবার ফিরে এলো। যেন উদ্বেগ আর আশঙ্কায় শুকিয়ে যাওয়া রক্তধারা আবার সতেজ হয়ে উঠল। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেইন, আমি বুঝলাম আমার শেষ আশাটুকু বৃথা গেল না। আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, আমি আর আমার প্রেয়সী একসাথে, পাশাপাশি। এই লাইনটা একটা বহু আকাঙ্ক্ষিত শারীরিক সান্নিধ্যের উপর জোর দেয়। শ্যাল বি টুগেদার, ব্রিথ অ্যান্ড রাইড, একসাথে থাকবো, একসাথে শ্বাস নেব আর সফর করব। সাধারণ কাজের মাঝেই একটা গভীর একাত্মতা প্রকাশ পাচ্ছে। So one day more am I deified. তাই আরো একটা দিনের জন্য আমি deified, আমি দেবত্ব লাভ করলাম, কারণ আমার প্রেয়সী আমার সাথে রয়েছে এই মুহূর্তে। স্পিকারের কাছে এটা একটা স্বর্গীয় আনন্দের এবং পূর্ণতায় ভরা অভিজ্ঞতা। এটা অবশ্যই এখানে একটু এক্সাজারেশন হচ্ছে। প্রেয়সী পাশে থাকার জন্য নিজেকে দেবতা মনে করাটা বেশ অতিরঞ্জন। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোলি। হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, কে জানে হয়তো আজ রাতেই এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। দিস ইজ আ রিটরিক্যাল কোয়েশ্চেন asked for emotional effect, not an actual answer. এই লাইনটা একটা কার্পে ডিয়েম অ্যাটিটিউড, অর্থাৎ সিজ দ্য ডে, বর্তমান মুহূর্তটাকেই উপভোগ করার একটা মনোভাব যোগ করে। এখানে বক্তা বলতে চাইছেন যে এই মুহূর্তে তিনি এতটাই পরিতৃপ্ত এবং অভিভূত যে যদি পৃথিবী আজ এখানেই শেষ হয়ে যায় তাতেও তার কোনো আক্ষেপ নেই, কারণ তিনি নিজে একটা পারফেক্ট, একটা নিখুঁত, চিরন্তন এবং কালজয়ী মুহূর্ত অর্জন করেছেন। Hush, that is, be still. Hush if you saw some western cloud. স্পিকার এখানে লিসনার, মানে এখানে ইমপ্লয়েড রিডার, পাঠক, আমাদেরকে চুপ করতে বলছেন। চুপ করে কল্পনা করো তুমি পশ্চিম আকাশে একটা মেঘ দেখছো, যেন সেই মেঘটা কেমন, all billowy bosomed. Now the cloud seems like a billow or wave which is rising and falling. Bosomed means soft and full like a woman's breast. অর্থাৎ মেঘটিকে তিনি বর্ণনা করছেন একটি পূর্ণ যৌবনা নারীর বক্ষদেশের মতন স্ফীত, ঢেউ খেলানো। So it's a very sensuous image here. Overbowed মানে the cloud is arched. It is as if overladen, ভারাক্রান্ত হয়ে আছে কিসের দ্বারা? By many benedictions, বহু আশীর্বাদে ধন্য। অর্থাৎ এই অপরূপ মেঘটি যেন একই সময় বহু স্বর্গীয় আলোর ভারে নমিত, আলোকিত হয়ে আছে। কি কি সেই আলো? সানস অ্যান্ড মুনস অ্যান্ড ইভিনিং স্টার্স অ্যাট ওয়ান্স। পশ্চিম আকাশের মেঘ, তাই তার উপর এসে পড়ছে অস্তগামী সূর্যের আলো, উদীয়মান চাঁদের কিরণ এবং সন্ধ্যা তারার দ্যুতি।
ইভিনিং স্টার হিয়ার রেফার্স টু ভিনাস, শুক্র গ্রহ। এত আলো একসাথে এই মেঘের উপর পড়ে একটা জাদুকরী প্রায় ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি করেছে। অ্যান্ড সো ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট, আর তাই তুমি পরম ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকতে থাকতে এই স্বর্গীয় সৌন্দর্যের দিকে পরম মুগ্ধতায় তাকিয়ে থাকতে থাকতে কনসিয়াস গ্রিউ, তুমি সচেতন হলে। Your passion drew cloud, sunset, moonrise, starshine too. তোমার আবেগ আকর্ষণ করে নিয়ে এলো মেঘ, সূর্যাস্ত, চন্দ্রোদয় আর নক্ষত্র কিরণকেও। These suggest that the passion becomes so intense that it feels like the sky itself responds. এই passion, it's not just an internal emotion, ইটস লাইক আ ম্যাগনেটিক এনার্জি, একটা চুম্বকের মতন সেটি আকাশের সেই সমস্ত এলিমেন্টসকে তোমার কাছে আকর্ষণ করে নিয়ে আসে যা তুমি দেখছো। ডাউন অন ইউ, নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ার, এই স্বর্গীয় সৌন্দর্য তোমার উপরে নেমে আসে আরো কাছে, আরো কাছে, আরো ঘনিষ্ঠ ও নিবিড় হয়ে ওঠে। টিল ফ্লেশ মাস্ট ফেড, যতক্ষণ না তুমি অনুভব করো যে তোমার পার্থিব দেহ যেন বিলীন হয়ে গেছে, ফেড হয়ে গেছে। ফর হেভেন ওয়াজ হিয়ার, কারণ তুমি এক স্বর্গীয় অনুভূতি লাভ করেছো। It means that the observer is so overwhelmed by this celestial beauty that the boundary between the earthly and the divine blurs. পার্থিব আর স্বর্গীয়ের মধ্যেকার সীমারেখা যেন বিলীন হয়ে গেছে। Thus leant she and lingered, ঠিক তেমন ভাবেই she, that is the beloved, আমার প্রিয়তমা আমার দিকে ঝুঁকে এলো এবং সেভাবেই খানিকক্ষণ রয়ে গেল। অর্থাৎ পশ্চিম আকাশের সেই স্বর্গীয় দৃশ্য যেমন এক অপার্থিব অনুভূতি সৃষ্টি করে, ঠিক তেমনই ভাবে বক্তার কাছে তার প্রেয়সীর শারীরিক স্পর্শ এবং সান্নিধ্য এক ঐশ্বরিক আনন্দের অনুভূতি নিয়ে আসে। জয় অ্যান্ড ফিয়ার, আনন্দ আর ভয়। দিস ফ্রেজ ক্যাপচার্স দ্য ডুয়ালিটি অফ দ্য মোমেন্ট, সেই মুহূর্তের দ্বৈত সত্তাকে তুলে ধরছে। আনন্দ, কারণ এই মুহূর্তে তার একসাথে এক স্বর্গ উপলব্ধির পরম সুখে, এবং ভয়, ফিয়ার, কারণ এই নিখুঁত সুন্দর মুহূর্তটা ক্ষণস্থায়ী, তা শেষ হয়ে যাবার ভয়। Thus lay she a moment on my breast, এমনই ভাবে সেই beloved বক্তার বুকে এক মুহূর্ত নিজের মাথাটি রাখল। Now this is the concrete physical manifestation of the heaven that the speaker just described. বক্তার beloved যখন তার বুকে মাথা রাখল, সেই কল্পিত ঐশ্বরিক অভিজ্ঞতা বক্তার জন্য এক বাস্তবতায় পরিণত হলো। Then we begin to write. This marks the beginning of the actual ride, the central event of the poem. তারপর আমরা রওনা হলাম। My soul smoothed itself out. The speaker feels emotionally relieved. আমার আত্মা যেন মসৃণ হয়ে উঠল, মুক্ত হয়ে উঠল। A long cramped scroll, freshening and fluttering in the wind. Here we get a metaphor. এখানে স্পিকার তার আত্মাকে তুলনা করছেন একটা লং ক্র্যাম্পড স্ক্রল বা দীর্ঘদিন ধরে সংকুচিত করে রাখা একটা স্ক্রল বা পাণ্ডুলিপির সাথে, যেটা এখন বাতাসে সতেজ হয়ে উড়ছে। ঠিক তেমনি অপ্রাপ্তির যন্ত্রণা, দুঃখ, কষ্টের কুঞ্চন থেকে মুক্ত হয়ে বক্তার মন এখন অনেক হালকা, ফুরফুরে হয়ে উঠেছে। এই যাত্রার মধ্যে দিয়েই তার ভিতরে সব জড়তা, কষ্ট আর মানসিক চাপ কেটে গিয়ে একটা মুক্তি, একটা প্রশান্তি এসেছে। যেমন একটা গুটিয়ে রাখা পাণ্ডুলিপি ধীরে ধীরে খুললে সেটার সমস্ত ভাঁজ দূর হয়ে গিয়ে সেটা বাতাসে উড়তে থাকে। Past hopes already lay behind. অতীতের আশা সব ইতিমধ্যেই পিছনে পড়ে রইল। আগেই বক্তা তার প্রেমিকাকে যাবতীয় আশা ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন, বলেছিলেন টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ।
এখন তিনি নিজেই অনুভব করছেন যে অতীতের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং হতাশাও বর্তমানে আর রেলিভেন্ট বা প্রাসঙ্গিক নয়। দ্য প্রেজেন্ট মোমেন্ট অফ দ্য রাইড হ্যাজ ওভারশ্যাডোড দেম অল। এই যাত্রার বর্তমান সুন্দর মুহূর্তটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। What need to strive with a life awry? This is a rhetorical question. বক্তা উপলব্ধি করছেন যে যে জীবনটা প্ল্যান মাফিক চলেনি বা এরাই হয়ে গেছে, অর্থাৎ আঁকাবাঁকা বা ভুল পথে চলে গেছে, যেটা সোজা পথে যাবার কথা ছিল সেই পথে যায়নি, সেই দিগ্ভ্রান্ত জীবন নিয়ে আর স্ট্রাইভ আর লড়াই করার কি প্রয়োজন? Had I said that? Had I done this? Now he ponders hypothetical past actions. যদি আমি এটা বলতাম, যদি আমি এটা করতাম, so might I gain, so might I miss. হয়তো লাভ করতাম, হয়তো সফল হতাম, আবার হয়তো লোকসান হতো বা ব্যর্থ হতাম। So here we get antitheses where contrasting ideas are placed side by side. Might she have loved me? সে কি আমায় ভালোবাসতে পারতো? Just as well she might have hated, who can tell? হয়তো আবার ঘৃণাও করতে পারতো, কে বলতে পারে? তার মানে এই ধরনের স্পেকিউলেশনস এখন সম্পূর্ণ পয়েন্টলেস, কারণ এর আউটকাম যে কি হতে পারতো সেটা কেউ বলতে পারে না। Where had I been now if the worst befell? যদি সবচেয়ে খারাপটা ঘটতো তাহলে আমি এখন কোথায় থাকতাম? This worst refers to the possibility of not having even the last ride with his beloved. এই শেষ সফরের অনুরোধটাও যদি তার beloved নাকচ করে দিত, সেটাই হতো বক্তার জন্য ওয়ার্স্ট। তাই কি হলে কি হতো সেটা ভেবে দরকার নেই, বর্তমান মুহূর্তটাই সত্যি। আর সেটা কি? অ্যান্ড হিয়ার উই আর রাইডিং, শি অ্যান্ড আই। আমরা দুজন একসাথে ঘোড়ায় চড়ে চলেছি, সে আর আমি। So this line brings the speaker back to the joyful reality of the present moment. এই কবিতাটা যেহেতু বেশ বড়, এর এক্সপ্লানেশন একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, তাই 5th to 10th স্ট্যান্জার এক্সপ্লানেশন নিয়ে এর ফাইনাল ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।